টাকা নিলে সাউন্ড হয় না তো। আসসালামু আলাইকুম আলোসমাট গ্রাহক, সবার জন্য শুভেচ্ছা রইল। আসলে নতুন করে প্রতিনিয়ত আপডেট দেওয়ার মতো কিছু নাই। আমি তো আপডেট অনেক আগেই দিয়েছি যে আমরা জানুয়ারির মধ্যে প্রত্যেকের টাকাই আমরা দিয়ে দিতে পারবো। সো আসুন আজকে কিছু গল্প করি, বরং নতুন নতুন আপডেট দেওয়ার মতো কিছুই নেই। সকালে বেরিয়েছি, একজন বলল, স্যার আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগতেছে, রিল্যাক্স লাগতেছে। আসলে সমস্ত ঋণ শোধ হওয়ার আগে একজন মানুষ কোনোভাবেই রিল্যাক্স হইতে পারে না। ব্যাপারটা এরকম কিছুই না। শুক্রবার ছিল, সারাদিন ঘুমাইতে পারছি, মনে হয় 1 মাস পরে ঘুমাইছি, এই জন্য অনেকে মনে করছে ফ্রেশ লাগতেছে। একটু হোল্ড করুন, লাইটগুলো জ্বালান তো। যাক, যেটা বলতেছিলাম, আপডেট তো আসলে সবাই আগ্রহ নিয়ে থাকে। নতুন আপডেট কিছুই নাই। আপডেট বললামই তো, জানুয়ারির মধ্যে সবাই টাকা পাবেন। এটা শুধু আপনাদেরকে আশা দেওয়ার বিষয় না, আমরা কনফার্ম যে আমরা জানুয়ারির মধ্যে সবার টাকা দিতে পারবো। তো অনেক ধরনের গুজব ওঠে, আমরা সেইগুলো নিয়ে আজকে একটু গল্প করি। সকালে আমাকে একজন বলতেছে, স্যার আপনি নাকি সকালের ফ্লাইটে দেশের বাইরে চলে গেছেন। তাই আমি বললাম, তাই নাকি? তো আমাদের নামে আসলে কোনো বান নাই। যেমন একজন সচিবও আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে আপনি যদি মনে করেন বাইরে যেয়ে কিছু টাকা পয়সা আনার ওয়ে থাকে, তাহলে যান না, 2-1 দিনের জন্য ঘুরে আসেন। আমি 100% বাংলাদেশি একজন মানুষ। আমার সারা পৃথিবীর কোথাও বাংলাদেশ ছাড়া একটা সুতাও নাই। সো আমি বাইরে গেলে কী হবে? বাইরে গেলে ওখান থেকে টাকা পাবো? পাবো না। আমার যা কিছু আছে সবই বাংলাদেশে। তো এরকম অদ্ভুত অদ্ভুত কথা আমি শুনি। যেদিন আমি ডেলিভারি পয়েন্টে ছিলাম, আমার পিছন দিক দিয়ে একজন বলতেছিল যে আমি নাকি দুবাই চলে গেছি। তো আমি কি বলবো, আসলে আমি মাঝে মাঝে ভাষাহীন হয়ে যাই। একজন লোকের পকেটে 100 টাকা আছে, উনি অনেক মানুষের থেকে যদি 1000 টাকা নেয়, তাহলে ধরে নেওয়া যায় ওনার তো ক্যাপাসিটি 100 টাকা। 1000 টাকা নিলে সে একদিকে সরে যেতেই পারে। কিন্তু যার পকেটে 1000 টাকা, সে 100 টাকা নিয়ে কোথায় যাবে এবং সেটা কতখানি যুক্তিযুক্ত? আর এই গুজবে কান দেওয়ার কি আছে? পত্রিকায় লেখা দেখলাম যে আমরা সরকারের কাছে 300 কোটি টাকা চেয়েছি। আরে বাবা, আমরা ভিক্ষা চাই নাই। সেই 300 কোটি টাকার অ্যাগেনস্টে আমরা 500 কোটি টাকার কোলাটারাল অফার করে আসি। তো আমরা তো সিকিউরিটিবিহীন লোন চাইনি, সেটা রাষ্ট্র দিতেই পারে। আমরা একটা ব্রেদিং টাইম চেয়েছি। রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে বেল আউট করা হয় বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যদি দেয়, তা আমরা 5 বছর একটা মেয়াদ পাবো, কিস্তি করে টাকা দিয়ে দিতে পারবো। সো সেটা নন সিকিউরড কোনো লোন না। আমি সেটা তাদের কাছ থেকে অনুদান হিসেবে চাইনি, দান হিসেবে চাইনি, আমার প্রপার্টি বন্ধক দিয়ে চাইছি। তো অনেকে অনেক রকম মতামত দেয়। মতামতগুলো অনেক সময় দেখার সুযোগ পাই, অনেক সময় পাই না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ততার জন্য মিটিং করতে হয়, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। ফান্ডিং খুঁজতে হয়, ব্যস্ত থাকি। কীভাবে তাড়াতাড়ি অফিস খোলা যায় সেই প্ল্যান করি, কীভাবে সিকিউরিটি বিল্ড আপ করা যায় সেটা চেষ্টা করি। ব্যাঙ্কগুলোর মধ্যেও দেখলাম অনেক ধরনের চেঞ্জ আসতেছে, তাদের মধ্যেও দেখতেছি সহযোগিতার মনোভাব তৈরি হইতেছে। সরকারও কিন্তু সহযোগিতা করতে চাচ্ছে। সরকারও চাচ্ছে না একটা গ্রোয়িং সেক্টর ধ্বংস হয়ে যাক এভাবে। সরকারও চাচ্ছে এই সেক্টরটা গ্রো করুক, ই কমার্স সেক্টরটা গ্রো করুক। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে। তো ইভেন শুনলাম 12 তারিখে আমাদের 5G শুরু হইতেছে 6টা অঞ্চলে। স্বাধীনতার 50 বছর পূর্তি হবে খুব সহসাই। তো সেটার ধাক্কা চারিদিকে দেখি উৎসবের আয়োজন চলতেছে।
যে উৎসবের মধ্যেই অনেক মানুষের হয়তো মন খারাপ, আলেশা মাঠের কাছে টাকা পাবে। আমি একজন মানুষকে একজন মানুষ হিসেবে দেখি না, আমি 7,000 মানুষকে 7,000 মানুষ হিসেবে দেখি না, 7,000 ফ্যামিলি হিসেবে দেখি। তো 7,000 ফ্যামিলি মানে কিন্তু অনেক। 7,000 ফ্যামিলি আমার দিকে তাকিয়ে আছে। আমাকে সুস্থ থাকতে হয়, নিজেকে সেভ রাখতে হয়। আমার জীবন তো শুধু আমার জন্য না, আমার জীবন অনেক মানুষের জন্য। অনেকগুলো পরিবার আমার দিকে তাকিয়ে আছে। তো আমি রিল্যাক্স না। সো রিল্যাক্স তখনই হওয়া যায় যখন মানুষের ঋণ থাকে না। ঋণ থাকা অবস্থায় রিল্যাক্স হওয়ার কিছুই নাই। বাট আমাকে সুস্থ থাকতে হবে আপনাদের কথা চিন্তা করে। সেই জন্য আমি সুস্থ থাকার চেষ্টা করি, এর বেশি কিছুই না। যাই হোক, ওই যে বললাম, আজকে আসলে নতুন করে আপডেট দেওয়ার মতো কিছু না। আপডেট তো এর আগে যা দেওয়া দিয়ে যাচ্ছে। কিছু গল্প করার জন্যই বললাম আজকে কিছু গল্প করি। ছোটবেলায় বাংলাদেশে মস্কো প্রকাশনের অনেক বই আসতো। খুব সস্তায় বইগুলো পাওয়া যেত। প্রপার পেপার ব্যাগ বই, ঠাকুরমার ঝুলি। উদয়ন নামে একটা বইয়ের দোকান ছিল পল্টনে, আমার মনে আছে। ওখানে যেয়ে আমরা বিভিন্ন সময়ে এই মস্কো প্রকাশনের বই কিনতাম, কলকাতা থেকে আসতো। তখন ওখানে একটা গল্প পড়লাম, ম্যাক্সিম গোর্কির মা, বাংলায় অনুবাদ করা। একটা বাচ্চা ছেলে একটা বড়লোক মানুষের বাসায় বেড়াতে দাওয়াত খেতে যায়। তো সেখানে সে দেখে অনেক রকম খাওয়া দাওয়া, কিন্তু লোকটা তেমন কিছুই খাচ্ছে না, শুধু স্যুপ খাচ্ছে। তো বাচ্চাটা বলল যে আপনার এখানে তো অনেক খাবার, এগুলো খেতে পারছেন না কেন? বলে আমার ডাক্তারের নিষেধ আছে, তো আমার ডাক্তার আমাকে শুধুমাত্র স্যুপ খেতে বলেছে। বলে তাহলে এত টাকা দিয়ে কি করেন আপনি? তো লোকটা থতমত খেয়ে একটা ছোট বাচ্চার দিকে তাকিয়ে আছে। তো বাচ্চাটা জিজ্ঞেস করে এই টাকা দিয়ে কী করবেন? বলে আরও ইন্ডাস্ট্রি করবো, আরও টাকা হবে। বলে তারপরে কী করবেন? বলে ওই টাকা দিয়ে আরও ইন্ডাস্ট্রি করব, আরও টাকা হবে। বলে তাহলে তো আপনি মানুষ হলেন না, আপনি টাকা বানানোর রোবট হলেন। আমি আসলে মানুষ হইতে চাইছি, টাকা বানানোর মেশিন হতে চাইনি। যার জন্য প্রতিদিন সোফায় বসে কথা বলি তো কমফোর্ট ফিল করি না। আজকে ফ্লোরে বসে কথা বলতেছি সবার সাথে। এখানে একটা পোস্ট দেখি যে স্যার এক এক দিন এক এক পাঞ্জাবি পরে। আমার জানা মতে আমি গত 10 বছরে কোনো দিন শপিং করি নাই। এই পাঞ্জাবিটা আপনাদেরই হয়তো কারো দেওয়া। আমারই অনেক কাস্টমার আমাকে অনেক পাঞ্জাবি দিয়েছে। এই পাঞ্জাবিটা সম্ভবত আমাকে আমার ব্যাংকের ম্যানেজার দিয়েছে, নাহলে আমার অফিসের কেউ দিয়েছে। গিফট পাই। ইভেন যে ঘড়ি দেখেন, এটাও একজনের গিফট করা, আমারই এক ভেন্ডর গিফট করেছে। যে আংটি দেখেন, এটা আমার ওয়াইফ আমাকে ম্যারেজ ডেতে গিফট করেছে। আমি গত 10 বছরে আমার নিজের জন্য আমি কিছুই কিনি নাই। আমার একটা শার্ট বলেন, একটা প্যান্ট বলেন, আমি নর্মালি একটা পোলো শার্ট পরি, একটা জিন্সের প্যান্ট পরি, একটা স্যান্ডেল পরি, কারণ এটা আমার জন্য খুব কমফোর্টেবল। আর পাঞ্জাবিটা কীভাবে শুরু হয়েছে পরে আসলে আমার মনেও নাই। প্রথমে হয়তো অফিস থেকে কেউ দিছিল, পরেছে একদিন, অনেকে বলছে পাঞ্জাবি কমফোর্টেবল। আমিও দেখলাম পাঞ্জাবি পরাটা খুব কমফোর্টেবল, কোনো কিছু লাগে না। শুধু যে কোনো একটা প্যান্ট পরে পাঞ্জাবি পরলে, স্যান্ডেল পরে ইজিলি সব জায়গায় যাওয়া যায়, এবং ভদ্রচিত একটা ড্রেস। সো পাঞ্জাবি আমি পরি। কিন্তু তার রেজাল্ট কী হইলো, সবাই মিলে আমাকে পাঞ্জাবি গিফট করা শুরু করলো। আমার কাস্টমাররাই আমাকে অনেক রকম গিফট করে। কিছুদিন আগে আমার মনে আছে একজন পুরান টাউন থেকে আসছে, মনে হয় 2-3 কেজি বাকরখানি নিয়ে আসছে, চিজ বাকরখানি, তারপর মিষ্টি দেওয়া বাকরখানি। বাকরখানি যে এত রকম হয় সেটাই আমার কোনো দিন ধারণা ছিল না। সেই ছেলেটা আমাকে বুঝিয়ে দিল অনেক রকম আসলে বাকরখানি হয়। তো এইরকম মানুষই আমাকে আসলে গিফট করে। আমার যা কিছু আছে এগুলো ম্যাক্সিমামই গিফটের, আমার নিজের কেনা না। তো পাঞ্জাবি কয়টা আছে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো না। তো যাই হোক, কন্ট্রোভার্সি হলে যেটা হয়, সব কিছু নিয়ে আসলে যারা নেগেটিভ তারা নেগেটিভ প্রচারণা চালাবেই। যে সাংবাদিক নেগেটিভ লিখতে চাবে সে লিখবেই, তাদেরকে আমরা থামাতে পারবো না। কিন্তু আমার খুব রিকোয়েস্ট, আপনারা কোনো গুজবে কান দিয়েন না। আমি তো সরাসরি আপনাদের সাথে কথা বলি, সরাসরি আসি, আমার যাওয়ার কোনো ওয়ে নাই। আমি বলেছি আমার সব কিছুই বাংলাদেশ কেন্দ্রিক। আমি একদম মনে প্রাণে একজন বাংলাদেশি। সো আমার সমস্ত কিছু চিন্তাভাবনা, প্ল্যান, বিজনেস প্ল্যান বলেন, জীবিকা বলেন, ফ্যামিলি বলেন, সব কিছুই বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশের বাইরে কোনো সময় আমি কোনো কিছু চিন্তাই করি নাই। হ্যাঁ, ঘুরতে গেছি অনেকবার,
সেটা তো ভিন্ন জিনিস। হয়তো ফ্যামিলি নিয়ে একটা হলিডে কাটাইছি, খুব সাধারণ একটা লাইফ কাটাইছি, সারা বছর চিন্তা করছি যে 1 বছরে একটা দেশ অন্তত বাচ্চাটাকে নিয়ে কোথাও ঘুরবো। তো এখন আমি তো আসলে পাবলিক ফেস কোনো সময় ছিলাম না, কিন্তু ই কমার্সের জন্য অনেকে চিনে ফেলছে। আগে তো আসলে ঘন্টা হিসেবে রিক্সা নিয়ে উঠে পড়তাম, রিক্সা নিয়ে ঘুরতাম, সেটা এখন টেনশন করতে হয় অনেক সময়। আমার লোকজনই খুব টেনশন করে, সিকিউরিটি ইস্যুজ নিয়ে টেনশন করে। আমি কোনো সময় সিকিউরিটি ইস্যু নিয়ে টেনশন করি না। আমি কিন্তু এখনও একা একা ঘুরি, ওই রাস্তায় ফুচকা খাই, নাহলে ভেলপুরি খাই, এখনও খাই, চান্স পেলে খাই। অনেকে চিনে ফেলে, অনেকে চেনে না। তো চিনে ফেললেই সমস্যা কী? আমার কাস্টমাররা কখনোই আমার জন্য নিরাপত্তার জন্য হুমকি না। আমার কাস্টমাররা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, এবং এখনও আমি দেখি, এরকম শুনি, অনেক গ্রুপ হয় যে আমাদেরকে ভলেন্টারি নিরাপত্তা দেওয়ার জন্য গ্রুপ করে আসবে। নিরাপত্তাহীনতা কোথা থেকে হয় সেটা আপনারা বোঝেন। এই গ্রুপগুলো আমাদের কাস্টমারই না, তারাই আমাদের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। তারা আসলে ব্যবসা করে, আপনার টাকা তুলে দেবে বলে তারা আসে, সেখান থেকে বেনিফিট নেয়। আপনি কিন্তু টাকা পাবেন কি পাবেন না সেটা আমি আসলেই জানি না। নিরাপত্তাহীনতা তাদের জন্য তৈরি হয়। আমার কাস্টমাররা কখনোই আমার নিরাপত্তার জন্য হুমকি না। আমি জানি ম্যাক্সিমাম কাস্টমার আমাকে ভালোবাসে। ইনফ্যাক্ট যখন ডেলিভারি দিতাম তখন আমি অনেকবার অনেক কাস্টমারের বাসায় গেছি, ইভেন চাও খাইছি, বিস্কিটও খাইছি। তারা আসলে সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষই। মানুষের মধ্যে যে টেন্ডেন্সি একজন আরেকজনের সাথে শেয়ার করা, সেই টেন্ডেন্সি সবার মধ্যেই থাকে। আমি আপনার বাসায় আসলে আপনি কি করবেন? আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবেন, নাকি আমাকে চা খাইতে বলবেন? আমি হয়তো একদিন আপনার বাসায় এসে হাজিরও হইতে পারি। তো গুজব টুজব এগুলো একদম মাথায় দিয়েন না। মিডিয়া কি বলল সেটা নিয়েও কিছু আসে যায় না। আমি সবসময় সাংবাদিক ভাইদেরকে রিকোয়েস্ট করি, কনস্ট্রাকটিভ কিছু লিখুন, যেটা দেশের জন্য আলটিমেটলি মঙ্গল। দেশ সবচেয়ে আগে, একটা গ্রোয়িং সেক্টর। এই নেগেটিভিটি, এই প্রচারণা আসলে কি আমাদের ইকোনমিকে সহায়তা করবে? বা 5টা চোরের সাথে আমাকে বসাই দিছেন, দিয়ে মনে করতেছেন আমি চোর। আমি বলতেছি হিস্ট্রিটা দেখেন, ক্যাপাসিটিগুলো দেখেন, জার্নালিজম, ইনভেস্টিগেটিভ জার্নালিজম হোক, সত্যিটা লেখেন। আমাদের ব্যর্থতা যেগুলো আছে সেগুলো আমরা সবসময় স্বীকার করেছি, অস্বীকার তো কিছুই করি নাই। কিন্তু সত্যিটা লিখতে বা বলতে কোথায় সমস্যা হয় আমি জানি না। পত্রিকায় লিখে ফেললো বেল আউট প্রোগ্রামে 300 কোটি টাকা আমরা চেয়েছি। হ্যাঁ চেয়েছি, তো আমি তো সিকিউরড লোন চেয়েছি, সেটার অ্যাগেনস্টে কোলাটেরাল দিতে চেয়েছি। অনেকে বলে সম্পদ বিক্রি করে দিয়ে দেন। সম্পদ বিক্রি করতে চাইলাম, কালকের মধ্যে আমি বিক্রি করতে চাইলাম, 1/3 দাম বলা হয়। কেন? সম্পদের সুষ্ঠু বন্টনটা দরকার। এই সম্পদ শুধু আমার জন্য না, এই সম্পদ দেশের মানুষের। তাদের যদি এই সম্পদ কাজে লাগে, সেটা কেন আমি কাজে লাগাতে দেবো না? এই সম্পদ যদি হাজার হাজার মানুষের জীবিকার ব্যবস্থা করে, তাহলে আমি কেন সেটা করব না? আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্যটা মানুষকে কাজে লাগানোর জন্য, মানুষের জন্য সেই সামর্থ্যটাকে কাজে লাগাইতে পারি। যে সামর্থ্য হাজার হাজার ফ্যামিলিকে বাঁচাইতে পারে, তাদের জীবিকার ব্যবস্থা করতে পারে, তা আমি সেটা কেন করব না? কিন্তু আমাদের দেশে বাংলায় একটা কথা বলে, আতেল। আতেল আসলে ব্যঙ্গাত্মক শব্দ। অনেক বুদ্ধিজীবীদের অনেকে আতেল বলে। আতেলের বাংলা অর্থ আসলে বুদ্ধিজীবী মিন করে না। যারা বুদ্ধিটাকে বাজে রাস্তায় ব্যবহার করে তাদেরকে আকেল বলে। একটা সময় ছিল কফি হাউসে বসে অনেকে আড্ডা মারত, বা বোতলের টেবিলেই বলেন, যেটা যে অর্থেই বলেন না কেন, তারা অনেকে বুদ্ধিজীবী আচরণ করত। তো বুদ্ধিজীবী সামাজিক পরিবর্তনের জন্য দরকার আছে বুদ্ধিজীবী, কিন্তু যখন ব্যাপারটা ইকোনমির আসে, তখন কোনো অর্থনীতিবিদ কথা বললে আমি বেশি খুশি হব। কোনো ব্যবসায়ী আর একটা ব্যবসায়ী যদি কথা বলে আমি বেশি খুশি হব, কারণ একটা ব্যবসায়ী বুঝবে আর একটা ব্যবসায়ীর প্ল্যান কী ছিল। একটা অর্থনীতিবিদ বুঝবে যে ব্যবসায়িক প্রসপেক্টটা কতখানি বা সেটার ফিউচার কতখানি। কিন্তু আমাদের এখানে ব্যবসায়ীরা কথা বলে না। আমাদের ব্যবসায়ীদের অনেকগুলো সংগঠন আছে, তারা কথা বলে না, তারা চুপ করে থাকে। এবং কিছু কিছু বুদ্ধিজীবী নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, তারা কমার্স করে, কিন্তু তারা আসলে ব্যবসায়ী না। তারা আসলে ব্যবসার কোনো পার্টই বোঝে না, যার জন্য এই ধরনের কমার্স করতে পারে। ব্যবসায়িক পলিসি কিভাবে হয়, সেটার গ্রোথ কিভাবে হয় সেটা বোঝে না। ট্রান্সপারেন্সির কথা বলা হয়,
হ্যাঁ, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ট্রান্সপারেন্সি তো আসতেই পারে, যে কোনো ব্যবসায়ীর জবাবদিহিতা থাকা উচিত। তো সেটা তো আমরা দেওয়ার চেষ্টাই করি। সেটা এনবিআর দেখে বা বিভিন্ন এজেন্সি দেখতেছে। এজেন্সির কাছে ডেফিনেটলি আমাদের সমস্ত ডাটা আছে। বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের সেই ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্ল্ডের যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সিকে সাথে কম্পিট করার মতো ক্ষমতা রাখে। সো তাদের কাছে অ্যানাপ ডাটা আছে, হু উই আর, ওয়ার উই ফ্রম, কীভাবে শুরু করেছি, কতখানি গ্রোথ রেট, এভরিথিং দে নোস। সো আমরা যতই বলি না কেন, আসলে মিথ্যা কথা বলার সুযোগ নাই, মিথ্যা কথা বলে কোনো লাভও নাই। প্রত্যেকটা এজেন্সির কাছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে শুরু করে সব কিছুরই ডাটা আছে। যারা মিথ্যা বলার চেষ্টা করেছে তাদেরকে অলরেডি আইনে সোপর্দ করা হয়েছে। বাকি যারা আছে, যাদের ট্রান্সপারেন্সি আছে, তারাই টিকে আছে। অ্যান্ড উইল প্রিভেল। যুদ্ধ যতটুকুই করতে হয় করব। এখানে আমি একার ব্যাপার না, এখানে হাজার হাজার ফ্যামিলির ব্যাপার। তাদেরকে নিয়েই আমি যুদ্ধ জয় করব, তাদেরকে নিয়েই আমি ওভারকাম করব, তাদেরকে নিয়েই প্রবলেমগুলো আমরা সলভ করব। সো এখানে শুধুমাত্র কিছু লোকের বিরোধিতার জন্য বিরোধিতা করে, যুক্তিসঙ্গত হইতে চিন্তা করে না। বাংলা একটা প্রবাদ আছে, যারা দেখতে নারী তার চলন বাঁকা। আমরা এখন যাই করি সেটার মধ্যেই নেগেটিভ কিছু বের করার চেষ্টা করা হবে। এটা খুব ন্যাচারাল, কারণ অনেকেই এরকম মানুষ আছে যারা জীবনে সাকসেসফুল হতে পারে নাই, নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করেছে, তাদের মধ্যে এক ধরনের জেলাসি কাজ করে। সো আরেকজন যাই ভালো করুক সেটার মধ্যে দিয়েই খারাপ কিছু বের করার চেষ্টা করবে। আমাকে একজন রাজনীতিবিদ একদিন একটা গল্প বলেছিল যে পাশের বাসায় একটা সন্তান হবে, হইলেও খুব একটা ভালো দেখতে হবে না। তো যখন স্কুলের টাইম হলো, ভালো স্কুলে ভর্তি হইতে পারবে না। তো সেই ছেলেটা ভালো স্কুলে ভর্তি হয়, বলে ভালো রেজাল্ট করতে পারবে না। সে ছেলেটা ভালো রেজাল্টও করে, তারপরে ভালো জায়গায় চাকরি পাবে না। সে সরকারি খুব ভালো এক জায়গায় চাকরি কয়, তাহলে ডেফিনেটলি খুব খারাপ জায়গায় পোস্টিং হবে। তো নেগেটিভিটি যদি আপনি ছড়াতে চান, আপনি সব অর্থেই ছড়াবেন। সেই পৃথিবীর বেস্ট মানুষ হইলেও তাকে আপনি খারাপভাবে বলতে পারেন। তো পারফেক্ট বলে কোনো কিছু নাই, আমার তো ব্যর্থতা আছে, আমি বরাবরই স্বীকার করেছি। তো আমি তো পারফেক্ট না, ভুল আমি করেছি, ভুল শোধরানোর তো সুযোগ থাকা উচিত। কিন্তু এমন কিছু প্রসিডিওর, এমন কিছু নেগেটিভিটি বলা হয়, মানে একজন মানুষ ভুল করলে তাকে সেই শুধরানোর সুযোগটাও দেওয়া যাবে না। শুধরানোর সুযোগ কেন দেওয়া যাবে না? কারণটা কি? যার দেওয়ার সামর্থ্য আছে তাকে কেন দিতে দেওয়া হবে না? তো বুদ্ধি তারা দেয়, সেই বুদ্ধিতে আমাদের দেশের ইকোনমির জন্য সেটা ভালো কিনা। সাংবাদিকদেরও আমি রিকোয়েস্ট করব, যেটা দেশের জন্য ভালো সেটা করুন। অহেতুক প্রপাগান্ডা চালায় কি হবে? অহেতুক প্রপাগান্ডা চালায় হাজার হাজার ফ্যামিলি রাস্তায় নামবে, দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ইজ গ্রোয়িং ভেরি ভেরি ফাস্ট। বাংলাদেশের এখন জিডিপি $411 বিলিয়ন। তার মধ্যেও আমি জানি অনেকগুলো খাত এই জিডিপির মধ্যে ধরা হয়নি। যদি সবগুলো খাত ধরা হয় তাহলে বাংলাদেশের জিডিপি হয়ে যাবে $500 বিলিয়ন। গভর্নমেন্ট বলেছে $2,500 আমাদের জিডিপি পার পারসন। আমার ধারণা তার থেকে বেশি, কারণ আমরা অনেক খাতকে এটার মধ্যে কাউন্ট করি নাই। গ্রোথ রেট 6-7%। তাহলে 30 সালের বাংলাদেশ কি হবে? আমি তো বিশ্বাস করি আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের জিডিপিকেও ক্রস করে যাবে। ইভেন ইউরোপেরও অনেক দেশের জিডিপিকে ক্রস করে যাবে। তো গভর্নমেন্ট যেটা বলেছে 40 সালের মধ্যে বা 41 সালের মধ্যে ওয়ার্ল্ডের 25তম ইকোনমি হবে, আমি বিশ্বাস করি তার থেকে আগেই সম্ভব, এবং এটা হবেই। বাংলাদেশ খুব হাই গ্রোথ নিয়ে আছে, এবং সেটার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়। তো ষড়যন্ত্রগুলো থেকে সতর্ক থাকতে হবে। আমি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম বাংলাদেশটা ডেভেলপিং কান্ট্রি, আমি ফরেন ইনভেস্টমেন্টের পক্ষে, কিন্তু আমি বলেছি যেসব সেক্টরগুলো গ্রোয়িং সেখানে 51% বাংলাদেশি মানুষদের জন্য থাকা উচিত। তাহলে অনেক কন্ট্রোভার্সি, অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। আমাদের দেশের ইকোনমির দিকে অনেক দেশ তাকিয়ে আছে। বাংলাদেশ কদিন পরে দেখবেন আশেপাশের ছোট ছোট দেশগুলোকে দান দেওয়া শুরু করবে, লোন দেওয়া শুরু করবে, তাদের ডিজাস্টারে হয়তো সহায়তার হাত বাড়িয়ে দেবে। বাংলাদেশ এই পর্যন্ত গ্রোথে চলে আসছে। বাংলাদেশ আফ্রিকাতে দান করবে। আমি স্বপ্ন দেখি না, এই স্বপ্নটা বাস্তব হবে আগামী কয়েক বছরের মধ্যে। আপনারা দেখবেন
বাংলাদেশ হয়তো আশেপাশের অনেকগুলো দেশকে ঋণ সহায়তাও দেবে, তাদের ডেভেলপমেন্ট পার্টনার হবে। তো বাংলাদেশের অবস্থা এইরকম। তো সেখানে রাষ্ট্রের ইকোনমিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আমি সবাইকে সে ব্যাপারে সতর্ক থাকতে বলতেছি, রেসপন্সিবল অ্যাক্ট করতে বলতেছি। গ্রোয়িং সেক্টরগুলোকে শুধু প্রোপাগান্ডা চালিয়ে নষ্ট করে দিয়েন না। এই সেক্টরগুলো অনেক বড় হওয়ার সুযোগ আছে। গভর্নমেন্টের একটা টার্গেট আছে, আইটি সেক্টরে $5 বিলিয়ন এক্সপোর্ট চাচ্ছে 2023 সালে। আমি বিশ্বাস করি তার থেকে অনেক বেশি সম্ভব। এখনও 65% ফ্রিল্যান্সার, তাদেরকে কোনো আমরেলায় আনতে পারলে 5 বিলিয়ন কেন, এটা আগামী 5 বছরের মধ্যে 50 বিলিয়নে নেওয়া সম্ভব, এবং এটাকে গার্মেন্টস সেক্টর থেকেও বড় বানানো সম্ভব। কিন্তু তার মধ্যে আমি আরও কতগুলো জিনিস বিশ্বাস করি, যে বিশ্বাসগুলো করি বাংলাদেশের ইকোনমি শুধুমাত্র ফরেন রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টরের উপরে বেস করে হইতে পারে না। আমাদের দেশ একসময় পাটের জন্য বিখ্যাত ছিল, চামড়াজাত পণ্যের জন্য বিখ্যাত ছিল, চিংড়িও এক্সপোর্ট হতো, চা এক্সপোর্ট হইতো। তো এই এক্সপোর্টগুলোকে প্রণোদনা দিয়ে হোক, যেভাবেই হোক, এগুলোকে ডাইভার্সিফিকেশন দরকার। দুইটা একটা সেক্টরের উপর একটা দেশের ইকোনমির বেস হইতে পারে না। এই ডাইভার্সিফিকেশন আইটি সেক্টর দিয়ে হইতে পারে, পাটজাত পণ্য দিয়ে হতে পারে, চা দিয়ে হতে পারে, চামড়া দিয়ে হতে পারে, যেগুলোতে বাংলাদেশ অনেক আগে থেকেই পপুলার। বাংলাদেশ জামদানির জন্যও পপুলার। মসলিন কাপড়ের যে কটন ছিল, সেই কটনও বাংলাদেশ আবিষ্কার করেছে এবং ট্রায়াল বেসিস মসলিনও তৈরি করেছে। এটাও একসময় 1400 সালে বলেন বা কয়েকশো বছর আগেও বাংলাদেশ এগুলো এক্সপোর্ট করতো পুরো ইউরোপে। তো এই সেক্টরগুলোকে বাংলাদেশের প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আবারও বলেছি, আমি জানি অনেক মানুষ এখানে খুব আগ্রহ নিয়ে আসছে কিছু আপডেটের জন্য, যে ভাই আমি কবে টাকা পাবো। অবশ্যই আপনারা টাকা পাবেন 30শে জানুয়ারির মধ্যে, কিন্তু আমি বলেছি প্রতিদিন প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার কিছু নেই। অনেকে প্রশ্ন করতেছেন অফিস কবে খুলব, সেটা আমরা বলেছি সিকিউরিটি ব্যবস্থা হলেই আমরা সাথে সাথে অফিস খুলে দেব। আমি আপনাদের শুরু থেকেই বলেছি জানুয়ারি 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা সব প্রবলেম থেকে বেরিয়ে আসব। এটুকু ধৈর্য ধরেন, আমরা আপনার কাছে আসব অথবা আপনাদেরকে ডাকবো, SMS-এই ডাকি, যেভাবেই ডাকি, পোস্ট দিয়ে ডাকি, আমরা জানুয়ারির মধ্যে সমস্ত প্রবলেম সলভ করে ফেলব। আজকে গল্প পর্যন্তই থাকুক, অন্য কিছুর মধ্যে না। এই গল্পগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো এটার মধ্যে থেকে অনেক কিছু বুঝতে পারবেন আসলে আমি কী মিন করতে চেয়েছি, কী বলতে চেয়েছি। তো গ্রোয়িং ইকোনমিকে থামানো যাবে না। ষড়যন্ত্র যত রকমই হোক, এদেশের ইকোনমি গ্রো করবে এবং এদেশের মানুষ পরিশ্রমী মানুষ। সবাই মিলে পরিশ্রম করলে দেশকে ইউরোপের থেকেও ভালো বানানো সম্ভব। আমরা ব্যাক হিস্ট্রিগুলো অনেকে জানি না। এই দেশে 1 রৌপ্য মুদ্রায় 27 মণ ধান পাওয়া যেত। এবার হিসাব করেন, তাহলে ডলারের দাম বেশি নাকি পাউন্ডের দাম বেশি ছিল, নাকি বাংলাদেশের এই টাকা বা উপমহাদেশে এই টাকার মূল্যমান বেশি ছিল। আমি যতদূর জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 30,000 পাউন্ড দিয়ে তাদের কোম্পানি ফর্ম করেছিল, যেই পুরো উপমহাদেশ শাসন করেছে। সেই 30,000 পাউন্ড মানে তখনকার বাংলাদেশি মুদ্রায়, উপমহাদেশীয় মুদ্রায় ছিল হলো 25,000 টাকা। তার মানে কি, এখন পাউন্ডের হিসাব করেন, তাহলেই বোঝেন তখনও আমাদের মুদ্রার দাম বেশি ছিল। তখন উপমহাদেশীয় ড্রিম দেখতো, ভারতবর্ষের ড্রিম দেখতো, ইউরোপিয়ানরা এদেশে আসতো, জাহাজে চেপে অর্ধেক মানুষ হয়তো তীরে ভিড়তে পারত। এদেশ আসলে কখনোই গরিব ছিল না। বিভিন্ন দেশ আমাদেরকে চুরি ডাকাতি করে নিয়ে আমাদেরকে গরিব বানিয়ে রেখে গেছে। কিন্তু এদেশের মানুষ পরিশ্রমী, সেই আগের অবস্থায় যাওয়ার পজিশন বাংলাদেশে আবার আসতেছে। বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবসেই আপনারা খেয়াল করলে দেখবেন অনেক মেগা প্রজেক্ট, হয়তো 10টা-20টা মেগা প্রজেক্টের নাম জানতে পারবেন বা বলতে পারবেন, কিন্তু তার বাইরেও ছোটোখাটো পুরো দেশেই এই ডেভেলপমেন্ট কাজ চলতেছে। সো এই গভর্নমেন্ট অনেক ভালো কাজ করতেছে, দেশের ইকোনমিকে প্রায়োরিটি দিয়েছে। তারা সব সেক্টরকেই চেষ্টা করতেছে গ্রো করানোর জন্য। তা আমি বিশ্বাস করি গভর্নমেন্ট চাই ই কমার্সটা বেঁচে থাকুক। আমি বিশ্বাস করি ই কমার্সে প্রণোদনা দিয়ে হোক, সাবসিডি দিয়ে হোক, যে কোনো ফরম্যাটেই গভর্নমেন্ট চায় ই কমার্সটা ঠিক থাকুক। তো এটাকে ডিস্ট্রয় করার কোনো কিছু নাই, বা পুরো ই কমার্সকে বন্ধ করে দেওয়ার কিছু নাই। কিন্তু নিয়মকানুনের মধ্যে ব্যবসা করা ভালো। গভর্নমেন্ট হয়তো একটা স্ট্রিক্ট নিয়মকানুন তৈরি করতে চাচ্ছে,
সেটা জনস্বার্থেই করার চেষ্টা করতেছে, সেটাকে নেগেটিভভাবে দেখার কিছু নাই। তো সাডেনলি একটা সিস্টেম হওয়ার জন্য আমরা অনেকে হয়তো অ্যাডপ্ট করতে পারিনি, আমি পারিনি অ্যাডপ্ট করতে। আমাদেরকে যদি 2 মাস আগে বলা হইতো বা তার আগে যদি আমি জানতাম যে করোনার জন্য লকডাউন হয়ে যাবে, বা আমরা যদি জানতাম সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, আমরা অনেক আগে অ্যাডপ্ট করে ফেলতে পারতাম। হঠাৎ করে হওয়াতে আমরা সেটাকে অ্যাডপ্ট করতে পারিনি প্রপারলি, বাট আমরা চেষ্টা করতেছি, আমরা ওভারকাম করব। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আমিও বিশ্বাস করি আল্লাহ আমাকে সহায়তা করবেন, সাহায্য করবেন এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফেজ।